কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। নির্বাচন কমিশন একই সঙ্গে রাজ্যের যে 24টি নির্বাচনী জেলা রয়েছে সেই নির্বাচনী জেলার জন্য 12 জন অবজারভার নিয়োগ করলে এর আগে 3 জন অবজারভার ছিলেন, 3 জন বিশেষ আধিকারিক ছিলেন এই এসআইআর প্রক্রিয়া দেখার জন্য। এবার 12 জন অবজারভার এবং স্পেশাল রোল অবজারভার হিসেবে আসছেন প্রাক্তন অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত। এবং এদেরকে নিয়ে এই যে নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখা, এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখা, নির্বাচনের আগে এই ধরনের তৎপরতা কার্যত নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কি কারণে এই তৎপরতা সেই প্রশ্ন যেমন উঠছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি, রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দলই ক্রমাগত চাপ বাড়িয়ে রেখেছে নির্বাচন কমিশনের ওপর। তৃণমূল কংগ্রেস যেমন 5 দফা প্রশ্ন দিয়ে এসেছিল গতকাল, তাদের সংসদীয় প্রতিনিধি দল 10 জনের প্রতিনিধি দল তারা যেমন দিয়ে এসেছিল গতকাল। আমরা দেখেছি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও এক প্রস্তুত চাপ বাড়িয়ে রেখেছিলেন নির্বাচন কমিশনের ওপর। এবং তার পাশাপাশি বাংলার রাজনীতি, এই ভোটে কোন রাজনৈতিক দলের কি ইস্যু থাকবে তাও আমরা বুঝতে পারছি। একদিকে চলছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, আজ থেকে শুরু হলো বামেদের বাংলা বাঁচাও যাত্রা। এই সব নিয়ে আলোচনা হবে বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং রয়েছেন বিশিষ্ট আইনজীবী সৌম্যজিৎ রাহা। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা একদম প্রথমেই যে বিষয়টি যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি থেকে তৃণমূল রাজ্যের ভোটার লিস্ট নিয়ে যখন দিল্লিতে একের পর এক দরবার চলছে, তখনই বাংলায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করলো কমিশন। রাজ্যের স্বচ্ছ ভোটার লিস্ট বানাতে 12 জন আধিকারিককে নিয়োগ করা হচ্ছে তার অধীনে। তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে বাংলা নিয়ে রিপোর্ট পেশ করবেন। এই পরিস্থিতিতে রাজ্যে আরও একজন বিএলওরও মৃত্যু হয়েছে, তা নিয়ে আজ ফের কমিশনকে তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের পরিস্থিতি নিয়ে কমিশনকে নিশানা করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতিও। এই ছবি রাজ্যের সিইও অফিসের বাইরে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। গতকালই মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার বিএলও জাকির হোসেন মারা গিয়েছেন। তার পরিবারের সদস্যদের নিয়ে ক্ষতিপূরণের দাবিতে আজ তাই বিক্ষোভে সামিল বিএলওরা। বাইরে যখন এই বিক্ষোভ চলছে, তখন রাজ্যের এসআইআর এর নজরদারিতে নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে বিশেষ বৈঠকে সিইও। বৈঠকে হাজির বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বাংলায় কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক যে অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলি, তা কিভাবে সমাধান করা যায় তারই রাস্তা খুঁজতে চলেছে আলোচনা। বাংলায় নির্বাচন কমিশন যেভাবে 24টি নির্বাচনী জেলার এসআইআর এর কাজ দেখভালে 12 জন আইএএস আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে, তা কার্যত নজিরবিহীনভাবেই তাদের মাথায় আবার বসানো হয়েছে একজন বিশেষ পর্যবেক্ষককে, যিনি আবার অবসরপ্রাপ্ত আইএএস। বাংলাকে ঘিরে এই নজরদারি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন এই তৎপরতা? কমিশন আসলে চাপে দুদিক থেকেই। গতকালই রাজ্য বিজেপি সভাপতি নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সরাসরি বলেছেন, ঠান্ডা ঘরে বসে শুধু বাণী দিলে চলবে না, কাজ করতে হবে গ্রাউন্ড জিরো এসে। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব, কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। একই পথে হেঁটেছে তৃণমূলও। তারা গতকালই কমিশনে গিয়ে 5টি প্রশ্ন তুলে ধরেছে। আজও সাংবাদিক বৈঠক করে তারা নিশানা করেছে নির্বাচন কমিশনকে। আমি যে বাঁচতে চেয়েছিলাম আমি বাঁচতে পারিনি, কাজের চাপে আমি বাঁচতে পারিনি, তাহলে সেই দায় কার? সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর নয়, নিশ্চয়ই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নয়, নিশ্চয়ই আমরা এই এতগুলো লোকসভা রাজ্যসভার এমপির নই। যা কিছু দায় সবই কিন্তু নির্বাচন কমিশনের, যা কিছু দায় ভারত সরকারের।
রাজ্যের ভোটার তালিকা নির্ভুল করার জন্য যেমন উঠে পড়ে নেমেছে কমিশন, তেমনি ভুয়ো ভোটার মুক্ত করতে নিয়োগ করা হয়েছে জেলা ভিত্তিক পর্যবেক্ষক। বাড়ানো হচ্ছে বুথের সংখ্যা। বুথ বিন্যাস যথাযথ করতে আবাসনেও পরিকাঠামো যাচাই করা হচ্ছে। ঘন বসতিপূর্ণ এলাকায় বুথ করা যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। ফলে বাংলা এসআইআরকে এখন অ্যাসিড টেস্ট হিসেবে দেখছে নির্বাচন কমিশন। কলকাতা টিভি। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার কাছে। এর আগে নির্বাচনের সময় হয়তো অনেকবারই পর্যবেক্ষক এসেছে এই বাংলায়, কিন্তু এসআইআর প্রক্রিয়ার সময় 12 জন ইলেকটোরাল রোল অবজারভার এবং তাদের মাথায় একজন স্পেশাল রোল অবজারভার, এই 13 জন, তার আগে অবশ্য 3 জন এসেছিলেন। এই যে এত নজিরবিহীন একটা তৎপরতা, এবং সেটা হলো শ্রমিক ভট্টাচার্য কালকে বললেন যে ওখানে বসে থেকে এই রাজ্যের এসআইআর প্রক্রিয়া দেখলে হবে না, এখানে এসে দেখতে হবে। তারপরেই দেখলাম এই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল। এমনকি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেও ডিজির কাছে সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করার চিঠি এসেছে কমিশনের পক্ষ থেকে। কিভাবে দেখছেন বিজেপি, মানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য বিজেপি চালাচ্ছে কমিশনকে? তৃণমূল কংগ্রেসকে বলতে দিন, এখন আপনার বক্তব্য শুনে তৃণমূল কংগ্রেসের পেশাদার আছে, সিনিয়র লিডারকে শুনতে পারে, কিন্তু আমাদের বিষয় হচ্ছে আপনি ডেটাটা যে পুরো ঘটনাটা ঘটেছে সুমিত্রা বরবার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কালকে ডেপুটেশন তারা আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। যে কথা আপনি উনি প্রথমেই বললেন, এ কথা তৃণমূল কংগ্রেসকে বলতে দিন। আপনারা বলছেন বিজেপি চালাচ্ছে কমিশনকে? আমরা তো মনে করি যে নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে কখনো কখনো মনে হচ্ছে যে বিজেপি শাখা সংগঠনে পরিণত হয়েছে। আপনি বলুন তো, 40 জনের প্রাণ গেছে, আর কত মানুষের মৃত্যু নির্বাচন কমিশন আর বিজেপি দেখবে? 40 জন মানুষ এই বাংলায় এসআইআর শুরু হওয়ার পর থেকে বিএলওরা আত্মহত্যা করেছে। সুইসাইডিয়াল নোটে, মৃত্যুকালীন জবানবন্দিতে সেখানে তারা নির্বাচন কমিশনকে দায়ী করেছে। আমি যতদূর আইন জানি, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তৃণমূল কংগ্রেস বিএলওদের তুলে নিয়ে গিয়ে ভুল তথ্য আপলোড করতে বাধ্য করছে, সেই চাপে মারা যাচ্ছেন বিএলওরা। কি বলবেন? শ্রমিক ভট্টাচার্য সত্যি কথা যদি বলেন তাহলে বলুন যে বিএলওদের কাউকে দিয়ে, বিএলওদের যারা আছেন তারা বলুক যে কোথায় তৃণমূল কংগ্রেস সেটা করেছে। উনি তো একটা পার্টির সভাপতি, একটা বিজেপি পার্টি, আমাদের বিরোধী পার্টি, তার সভাপতি। ওনার কথা এটা কোনো বিশ্বাসযোগ্যতা আছে? আপনি যেমন বলছেন যে শ্রমিক ভট্টাচার্য তাহলে বিএলওদের দিয়ে বলাক, ঠিক একই রকম ভাবে যুক্তি আসছে যে তাহলে যে সমস্ত বিএলও বা বিএলএ যারা মারা যাচ্ছেন তাদের পক্ষ থেকে একটাও এফআইআর কেন দায়ের করা হয়নি? আপনি তো দেখেছেন মৃত্যুকালীন জবানবন্দি, আপনি ক্রিমিনাল কেসে জানেন যে যদি কেউ বাড়ির লোক না অভিযোগ করতে চায় তাহলে সোমোটো কেস পুলিশ করতে পারে। এই যে ঘটনাটা মৃত্যুকালীন করেছে, 40টা কেস হয়েছে। মৃত্যুকালীন যে জবানবন্দি, কারুর সেরিব্রাল স্ট্রোক হয়েছে, কারুর ব্রেন স্ট্রোক হয়েছে, কেউ আত্মহত্যা করেছে, এতগুলো প্রাণ গেছে, 40 জন মানুষের প্রাণ গেছে এই বাংলায় এই বিজেপি এবং নির্বাচন কমিশনের জন্য। গণেশ কুমার তো অমিত শাহ লোক, হলো না। আপনি দেখতে পাবেন আগামী দিন কি মানে আর হচ্ছে কত না দিন? হচ্ছে। 40টা দিন তো আমরা অপেক্ষা করছি। না, মানে আপনি 40 জনের তো হয়ে গেল, আপনারা বলছেন, আমরা তো দেখছি না। আপনারা কালকে এসআইআর কে কেন্দ্র করে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে যে বিজেপি এসআইআর কে কেন্দ্র করে ভোটে জালিয়াতি করছে। মহারাষ্ট্রে জালিয়াতি করেছে, দিল্লিতে জালিয়াতি করেছে, বিহারে জালিয়াতি করেছে। এই যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে। বেশ শুনি। আমি একবার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একগুচ্ছ বক্তব্য রেখেছে তৃণমূল কংগ্রেস, শুনবো শঙ্কুদেব পণ্ডার উত্তর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, ধরুন বিহারে হচ্ছে এসআইআর হয়েছে, 12খানা জায়গায় হয়েছে, ইনসিডেন্ট 2-একটা জায়গায় হয়নি এমনটা নয়। কিন্তু পশ্চিমবাংলায় সব থেকে বেশি কেন হচ্ছে? কারণ পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি বিরোধিতা করছে। আচ্ছা, আমি বিরোধী দলের লোক, আমি বলতে পারি যে পুরোপুরি বিরোধিতা করছে, কিন্তু বৈষ্ণবতা নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানবে, তার দলের নেত্রী। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যদি নির্বাচনের পরে করতো তাহলে আমি সহযোগিতা করতাম। তার মানে এখন অসহযোগিতা করছেন, এটা এস্টাবলিশড। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন অসহযোগিতা করছেন, কারণ বাবার ক্ষমতা আছে, সে বিএলওর ক্ষমতা আছে, সে করবে। তারপরে বিএলও যেখানে যাচ্ছে পিছনে 10 জন করে বৈশ্যাদার অনুগামী যাচ্ছে, হই 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 করে সারা রাজ্যে, সে বিএলও কাজ করবে। এই যে প্রেসার নিতে পারছে না, এত ঘটনা ঘটে যাচ্ছে। আমি এটা এক মিনিটে শেষ করে নেব। 2, আমি বৈশ্যাদা তো যথেষ্ট বহুদিন রাজনীতি করছেন, তৃণমূলেরও যারা করছেন,
আমি বৈশাদাকে অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের তো কোনো না কোনো দিন নিশ্চয়ই বৈশাদার মনে ইচ্ছে আছে, বৈশাদার ভবিষ্যৎ প্রজন্ম তৃণমূল নিয়ে পড়াশুনো করবে, আলোচনা করবে। আমিও চাই করতে, যে কোনো রাজনৈতিক নেতাই অন্য রাজনৈতিক দলের ইতিহাস নিয়ে পড়াশুনো করতে চাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাগজটা ছুঁড়ে মেরেছিলেন লোকসভাতে, যে বাইরের ভোটার অনুপ্রবেশকারী এখানে রয়েছে, সেটা নিশ্চয়ই তৃণমূলের আর্কাইভে আছে, সেটা একটু দয়া করে দেবেন, আমরা পড়তে চাই। তাতে ঠিক কাদের নাম ছিল, তারা কোথায় হাওয়া হয়ে গেল, তারা কি উবে গেল আপনারা ক্ষমতায় আসবার পর, নাকি তারা এখন গিয়ে স্বরূপনগরে বসে রয়েছে? আমার বক্তব্য হচ্ছে দুটো বিষয়কে গুলালে হবে না, আপনাদের আলাদা রাখতে হবে। এসআইআর একটা ক্লিয়ার ইলেকশন প্রসেসের পার্ট, সেই পার্টটা প্রতি বছর হয়নি কেন, হবে না কেন? এবার ইলেকশন কমিশন সারা দেশে একসাথে করছে, এমন তো নয় যে শুধু পশ্চিম বাংলার জন্য করছে, অন্যান্য জায়গায় হচ্ছে, 12টায় হচ্ছে, বাকিগুলো এক। আর দুই, আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে অবজারভার কেন দিয়েছে ইলেকশন কমিশন। আরে আপনি জানেন না, ইলেকশন কমিশন চাইলে যে কোনো ইন্ডিভিজুয়াল জব ওয়ার্কের উপরে হচ্ছেন অবজারভার বসাতে পারেন। তারা আজকে বাধ্য হয়েছেন এটা করতে, আমরা বলবার পরে নয়, তৃণমূল কংগ্রেসের ডেপুটেশনের পর। মিসলিড করবেন না, দেখলেন না ডেরেক ওব্রায়েন টাইনার সব গেলেন, গিয়ে তারা অভিযোগ জানালেন দিল্লিতে। তারা অভিযোগ জানানোর পর ইলেকশন কমিশন বুঝেছেন ইটস আ সিরিয়াস ইস্যু, এবং প্রায় আপনার ওরা তৃণমূল অভিযোগ করছে এতজন। গতকালই তৃণমূল কংগ্রেস যে 5টা প্রশ্ন রেখেছিল সেখানে বলা হয়েছে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি কথা বলে সেগুলোকে টপ প্রায়োরিটি দেয় নির্বাচন কমিশন, যেমন সেটা বাংলা সহায়ক কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর হোক, বা বিএলএরা নিজেদের ওয়ার্ডের বাইরে অন্য ওয়ার্ডে গিয়ে কাজ করতে পারবে, এই প্রত্যেকটা বিষয়কে নির্বাচন কমিশন টপ প্রায়োরিটি দিয়েছে। আসলে ব্যাপারটা তার নয় অঙ্কুর বাবু, আপনাকে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি তো বিরোধী দলে আছে, তারা ইলেকশন ওরিয়েন্টেড যে কমিউনিকেশনগুলো দিচ্ছে সেই কমিউনিকেশনগুলো অফিসিয়ালি হচ্ছে, বোঝা যাচ্ছে এগুলো সত্যি কমিউনিকেশন। আর তৃণমূল যেগুলো দিচ্ছে সেগুলো আর্টিফিশিয়াল। আমি দেখুন বৈশাখ এখনই রেডে করে উঠবেন, কিন্তু এটা তো ঘটনা যে সারা রাজ্যে আজকে ওনাদের যিনি নির্বাচনী হচ্ছেন সেনাপতি, তিনি নেমে বললেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি বলছি যদি কেউ আসে তাকে গাছে বেঁধে রাখবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বললেন যে আমি ঘেরাও করে দেবো একটা নামও যদি কাটা হয়। ফলে দেখুন এই ধরনের উস্কানিমূলক অ্যাপ্রোচের ফলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আসবো কংগ্রেসের কাছে। কংগ্রেস কি মনে করে এই যে 12 জন অবজারভার নিয়োগ করা হলো, তাদের উপরে স্পেশাল রোল অবজারভার, নির্বাচন কমিশনের এই তৎপরতার কারণ কি? না, শুরু থেকেই যদি দেখেন তো এই যে নির্বাচন কমিশনার যিনি প্রধান, নির্বাচন কমিশনের যিনি মাথা, তিনার জন্য নিয়োগে যে প্রক্রিয়াটা ছিল সেটা চেঞ্জ করে এখন যেটা মুদ্রার উপর কথা হচ্ছে যে সরকার দ্বারা তার নিয়োগ হয়েছে। তো সরকার নিয়োগ করেছে, তো সরকার ইচ্ছা মতো চলবে, এটা তো খুব স্বাভাবিক। আগে সেই নিয়োগ প্রক্রিয়াটা একটা নিরপেক্ষ ছিল, 1:1 ছিল, তাই সেখানে একটা নিরপেক্ষতা আশা করা যেত। আর কেউ কেতান বাংলায় সেই পরিস্থিতি তৈরি হয়নি যে পরিস্থিতির জন্য এই 13 জন অবজারভার লাগে। না না, এটা তো আমরা যেটা দেখলাম, এবার যেহেতু মানে সরকারের বা সরকারি পার্টির নির্দেশেই চলছে, কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট থেকেছে, মানে কেন্দ্রীয় সরকারের শাসক দলের প্রতি, তাহলে আমাদের রাজ্যে সেই পরিস্থিতিটা তৈরি হয়নি বলছেন? না, পরিস্থিতি আছে। বিষয়টা হচ্ছে যে এখানে না, দুটোই ঠিক। বিষয়টা হচ্ছে এ রাজ্যে যে বিএলওদের নিয়ে কথাটা হচ্ছে, ওদের তো মানে যা অবস্থা হচ্ছে যে মানে জলে কুমির ডাঙায় বাঘ, মানে একদিকে কমিশন তাদেরকে বলছে এটা করতে হবে, করতেই হবে, আজকের মধ্যে করতে হবে, একদিকে তৃণমূলের বাহিনী আছে তারা পাড়ায় পাড়ায় ঘুরছে তার সাথে, তাদের যে কি করুন অবস্থা সেটা তারাই বুঝতে পারছে, এই জন্যই হয়তো মারা যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে এই যে মানে যে প্রসেসটা হচ্ছে এসআইআর, এটা দেখে তো মনে হচ্ছে না যে এটা কোনো আইএস এর মাথা থেকে বেরিয়েছে, মানে এত তাড়াহুড়ি, কোনো পরিকল্পনা নেই, বারবার এতে নিয়ম পরিবর্তন হচ্ছে, নতুন করে নিয়োগ অফিসার আসছে, এটা কোন মাথা থেকে বেরিয়েছে? সেই ওই যে মাথা থেকে নোটবন্দি বেরিয়েছিল না হঠাৎ করে, আজকে নোট বাতিল হয়ে যাবে, যেই ব্রেনটা থেকে বেরিয়েছিল না লকডাউন, কোনো পরিকল্পনা ছিল না, সেই লকডাউনের সেই ব্রেন থেকেই বেরিয়েছে। এই পরিকল্পনা নিয়ে বিজেপির কথাতেই যদি ধরি, বিহারে তো হলো এসআইআর, আপনারা একটা এলিগেশন জানালেন না কেন? হাজার হাজার এলিগেশন হয়েছে, এবং বিহারে আমি বলি, লেট মি, বিহারে এসআইআর চলাকালীন কোর্টে মামলা হয়েছে, কোর্ট 5-5টা ডাইরেকশনস দিয়েছে। যদি সরকার মানে যদি সরকার আইএসআর একটা অন্তর্ভুক্ত হয়েছে বা যোগ্য ভোটার বাদ গেছে, কংগ্রেস কেন এটা বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশনে জানায়নি, লিখিতভাবে জানায়নি? জ্যান্ত ভোটার
সে মারা যোগ্য লিস্টে দেখাচ্ছে যে মারা গেছে, যোগ্য ভোটার বাদ লিস্টে পড়েছে দেখাচ্ছে যে আছে। মারা গেছে, সেই যোগ্য লোককে তো ভোটার আমরা বাদ গেছে, দপ্তরে নিয়ে কংগ্রেস গেছিলাম। জানায়নি কেন? বিহারের ক্ষেত্রে জানায়নি কেন? জানা এটা তো- হয়েছে, সে দপ্তরে নিয়ে গেছিলাম যে জ্যান্ত মানুষ, এটা তার মানে আপনাদের এসআইআর এ বলছে সেই মারা সময় গেছে, আমরা কিন্তু সেই দেখতে লোকটা পাইনি, বেঁচে রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকদিন দেখিয়েছে, কংগ্রেস সেই সময় নীরব ছিল। আসবো বিশিষ্ট আইনজীবী সৌম্যজিৎ রাহার কাছে। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে এতজন অবজারভার নিয়োগ করা হলো আমাদের রাজ্যে, বাংলায় এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে নির্বাচন কমিশন এতটা তৎপরতা দেখাচ্ছে? এই তৎপরতার পেছনে কারণ কি বলে মনে করেন? আমি সৌম্যজিৎ বাবুর বক্তব্য শুনতে পাচ্ছি না। সৌম্যজিৎ বাবু, আপনি সম্ভবত শোনা যাচ্ছে? বলুন বলুন বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে আমাদের এই এসআইআর পশ্চিমবঙ্গে এটার পরে কিছু স্ট্যাটিস্টিক্স মাথায় রাখা দরকার। আমাদের ইলেকট্রাল টোটাল আছে 7.6 crore। আমাদের এখানে ফর্মস ডিস্ট্রিবিউশন অ্যাজ অন ডেট, এগুলো সবটাই হচ্ছে আলটিমেটলি হচ্ছে ইলেকশন কমিশনের তথ্যটা দিয়ে ভেরিফাই করতেই হবে। কিন্তু এখানে দেখতে হবে যে 24শে নভেম্বর অব্দি ডিজিটাইজড হচ্ছে 4.55 crore, সেটা হচ্ছে কিন্তু 59 থেকে 62% পর্যন্ত, এবং পেন্ডিং এখনো প্রায় 4 কোটি মতো আছে। আমি আপনাকে আজকের তথ্য দিচ্ছি, প্রায় 92%, 91.77% আজকেরটা দিলাম। আজকের এবার আপনাকে বলছি, এই সমস্ত কিছুর পরেও তারপরেও কিন্তু এখনো যে পরিমাণ ডিজিটাইজেশন বাকি আছে এবং মিসম্যাচ নেমস এর ভেরিফিকেশন বাকি আছে এবং বহু ক্ষেত্রে অ্যাপিল প্রসেসও পেন্ডিং আছে ফ্ল্যাগ ভোটারসদের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধু সেইটুকুই নয়, ডেটা রিকনসিলিয়েশন হবে, ডেটা ক্লিন আপ হবে এবং ড্রাফট রোল পাবলিকেশন, অবজেকশন পিরিয়ড সমস্ত ইনক্লুডেড। মনে হয় এই যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেমের মধ্যে সম্ভব অবজারভার বাড়িয়ে তো আলাদা করে কিছু হবে না। কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস, সিস্টেমিক ক্র্যাশ, এইগুলো হচ্ছে লাগাতার হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস হয়েছে, হিউম্যান রিসোর্স। আপনার কি মনে হয় বিজেপির কথায় চলছে কমিশন, সেই কারণে আরো নজরদারি বাড়ানো হলো এসআইআর প্রক্রিয়ায়? দেখুন, এটা তো প্রথম থেকেই একটা জিনিস আলোচনা হচ্ছিল যে এটা একটা ক্যালকুলেটেড পলিটিক্যাল প্রজেক্ট, ঠিক আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা কোথাও হচ্ছে এই আমরা বলেছিলাম যে নাগরিকত্ব বিচার কেন করছে, এই কনস্টিটিউশনাল ওভাররিচ হচ্ছে, এই জায়গাগুলো আসছে। এবং শুধু তাই নয়, পুরো প্রসিডিওরটাতে একটা মনে হচ্ছে না প্রচন্ড তাড়াহুড়ো করে। আমি একটা ডেটস বলি, বিহারে হয়েছে এসআইআর 97 ডেজ, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে 40 ডেজ, অক্টোবর 27 থেকে ডিসেম্বর 4। যে পরিমাণ ভোটার এই টাইমের মধ্যে প্রেসার দিয়ে প্রচন্ড রকমের রাস্ট ডিজিটাইজেশন হচ্ছে, ডেটা এন্ট্রি এরর হচ্ছে, ইনকমপ্লিট ভেরিফিকেশন হচ্ছে এবং প্রচুর রংফুল ডিলিশন হবে, এটা তো হতে বাধ্য। এবং কোথাও আজকে দেখলাম না যে মাল্টিপল ক্ষেত্রে হচ্ছে সার্ভার ক্র্যাশ হচ্ছে বা এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফেদের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো নিবারণ করতে পিসিআই কিভাবে অবজারভার বাড়িয়ে তো সুপারভিশন হবে শুধু, বাট লোয়ার লেভেলে যে প্রবলেমস অবস্টাকলস গুলো এসছে সেটা তো অবজারভার বাড়িয়ে হবে না। এই পুরোটাই হচ্ছে একটা ফ্লড প্রসেস ছিল এবং কোনো জায়গায় কোনো উইদাউট এনি ল্যাক অফ কনসালটেশন এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে ইট হ্যাজ গন ইনটু আ ক্র্যাশ ল্যান্ডিং। বেশ, আসছি। আমি আসবো রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার কাছে। আজকে আপনাদের দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি এসআইআর এর বিরোধিতা করছেন। আপনি মনে করেন প্রথম ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি মনে করেন? না, জায়গাগুলো বলি। প্রথম কথা হচ্ছে, আমি আগে সৌম্যদাকে ভুয়ো ভোটটা আমি বলছি, অ্যাড্রেস করছি। আমি আগে সৌম্যদাকে দুটো পয়েন্টে বলতে চাই। দেখুন, সৌম্যদা তো বিশিষ্ট, এখানে কি আছেন আইনজীবী তো, হ্যাঁ, এখানে বামপন্থী নেতা নন। আমার বক্তব্য হচ্ছে, সৌম্যদা আপনার কাছে আমার বক্তব্য যে আপনারা স্পষ্টভাবে বলুন না আপনারা এসআইআর চান না, আপনারা এসআইআর এর বিরোধী। এই যে একাধিক ভোট আপনাদের এক সময় সিপিএম এর সময় তো একাধিক এসআইআর হয়েছে, কত লক্ষ লক্ষ ভোট কাটা গেছে, তাতে কি হয়ে গেছে? ইলেকশন প্রসেসের এটা পার্ট। সম্ভবত আমি শুনেছি, আমার কথা আমার অ্যাড্রেস করতে দিন। এবার আমার বিষয় হচ্ছে যে বিরোধী দলনেতার সাথে আমি একমত। আজকে যদি 1 কোটি ভুয়ো ভোটার থাকে, 45 লক্ষ ভোটে ভারতীয় জনতা পার্টি হেরেছে, আর আজকে 1 কোটি ভুয়ো ভোট খুঁজে পাওয়া যাচ্ছে, এ ভোট বাদ গেলে তো এমনি তৃণমূল ক্ষমতায় নাই।
ক্ষমতায় এসেছেই তো ভুয়ো ভোটের উপরে এই যে ভিত্তি করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে ভুয়ো ভোটেই যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তাহলে সেই সমস্ত হয় বিধানসভা এবং লোকসভা ডিসলভ করে দিয়ে নতুন করে ভোট হয়। আমার সেই বিষয়ে কি বক্তব্য এক আপনাদের? সেকেন্ড, আমার বক্তব্য হচ্ছে যে সিস্টেম একটা জায়গায় গিয়ে তো চেঞ্জ করতে হবে একটা সময় গিয়ে, তাহলে তো এবারে যখন হবে না পরের বার আবার যখন করা হবে তখন বলবে এবারে কেন হচ্ছে, আগের বার হয়নি। এ তো মহা সমস্যা। তাহলে একটা সময় গিয়ে তো আপনাকে এটা ক্লিন করতে হবে। এতদিন হয়নি বলে এখন হবে না, এটা কোনো যুক্তি হতে পারে নাকি তৃণমূলের? যে এতদিন লোক চুরি ডাকাতি করেছে, তাহলে এবারটা আমাকে ছেড়ে দাও বাবা, আমি এবারে একটু চুরি ডাকাতি করে পাস করি। তৃণমূল এটা কোনো কংগ্রেসের যুক্তি উত্তর হলো? বিজেপির তৃণমূল কংগ্রেস প্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য? প্রথমত শুভেন্দু বাবুকে আমি অনেকে প্যাথোলজিক্যাল লায়ার অনেক কিছুই বলেন, আমি এইভাবে না বলে একটাই বলবো যে উনি ওনার সম্পর্কে মানুষ যে খুব ভুল ধারণা করে তা নয়। ওনার একবার ডিসেম্বরের ডেডলাইন আপনাদের মনে আছে। আচ্ছা, ভুয়ো ভোটার, উনি বলছেন ভুয়ো ভোটারের কথা। 2024 সালে নির্বাচন হয়েছে, এই ভোটার লিস্টের ওপরই তো 12টা এমপি বিজেপির এখানে জিতেছে, যদিও কমে গেছে, 18 থেকে নেমে 12 থেকে চলে গেছে। আমি বলছি এখন প্রায় 93টা ভাই তুমি বলতেই না দিলে তো মুশকিল। আমি বলছি যে প্রধানমন্ত্রী যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হলেন, কেন্দ্রে বিজেপি সরকার হলো, সেই 2024 সাল 2025 সালে বলছে এই ভোটার লিস্ট হবে না। অদ্ভুত ব্যাপার। একটা সময় গিয়ে তো আটকাতে হবে। বিচারিতা এই ধরনের ছেড়ে দিতে হবে নাকি? 2024 সালে এই ভোটার লিস্টের উপর নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ছেড়ে দিন। আমি আরেকটা কথা আপনাদের, আরে আপনারা দাদা এক মিনিট, আপনি বলবেন, আমি জাস্ট একটা জিনিস জানতে চাই। আপনারা তো বলেছিলেন, আপনারাই ফর্মালি ডিক্লেয়ার করে বলেছিলেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য লড়াই করেছেন। এখানে তো প্র্যাকটিক্যালি রয়েছে, আপনি জানেন নো আইডি কার্ড নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করেছেন এখনো 21শে জুলাই করেন, এ নিয়ে বৈশাদাও অস্বীকার করবেন না, তৃণমূলেরও কেউ করবেন না, রাজ্যের কেউ করছেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসির হঠাৎ করে এই বদল কেন? কথার মাঝখানে কথায় ঢুকে যাচ্ছে। আমি আপনাকে বলছি একটু বলুন। আমি বলছি যে এর আগের বার যে এসআইআর হয়েছিল সেটা কত ডিউরেশন ছিল? বিহারে কিছুদিন আগে করে কি ডিউরেশন ছিল? এখানে যে 40 জন মানুষের প্রাণ গেল, এই যে আপনারা কোঅপারেট করছেন না বলে নির্বাচন কমিশন, আপনারা নন কোঅপারেশন জন্য আপনাদের মুখ্যমন্ত্রী বলছেন কোঅপারেট করব না। কোন মুখে আপনি আপনারা বলছেন কোঅপারেট করব ইলেকশনের পর? কমিশনকে অ্যাটাক করলে আপনারা মিটিং এ বলছেন এই খুব সাবধান, একটা নাম কাটা গেলে আমাদের দ্বারা চাকরি করতে হবে। কেউ যদি বলে কমিশনকে কি করে দিতে পারে? সে আপনারা কি করেছেন আর কমিশন কি করেছে আপনারা আর কমিশন বুঝবেন। আমরা স্টেক হোল্ডার, আমরা চাই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্বাচন মানে কি বলতে চান? বললেই বিজেপি চিৎকার করে উঠছে, তার মানে নির্বাচন কমিশনের প্রতিনিধি হলো বিজেপি। কোথায়? বিজেপির সঙ্গে বুঝতে পারছি, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি শুভেন্দু অধিকারী তিনি বলছেন, এখনো বলে যাচ্ছেন যে 1 কোটি লোকের নাম বাদ যাবে। এটাও কিন্তু একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আমরা সেই বিষয় নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। ফিরে আসছি সেই বিষয় নিয়ে, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেরকমভাবে যথেষ্ট সরব হয়েছে, আজকে এইভাবে এই ইস্যুতে অধীর রঞ্জন চৌধুরীও মুখ খুলেছেন। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, বিজেপিকে বিধে শোনাবো। এসআইআর নিয়ে বিজেপি পার্টির যে সমস্ত ন্যারেটিভ সেগুলো মার্কেটে খাচ্ছে না, বিজেপির নিজে হাবুডুবু খাচ্ছে এসআইআর নিয়ে। কারণ এসআইআর এর জন্য যে পরিকাঠামো দরকার, যে প্রস্তুতি দরকার, সেগুলো না নিয়ে বাংলায় হয়েছে, তারা বাংলা মানুষের ক্ষোভ বাড়ছে। তাই সেখানে প্রলেপ দিতে তো হবে। এখন যদি বিজেপি পার্টি সবসময় নির্বাচন কমিশন হয়ে তারা সওয়াল করে, তাহলে আগামীতে তাদের ভোটের প্রভাব পড়তে পারে। সেই জন্য এটা একটা ঢপের কীর্তন যাকে বলে না, এটা একটা তার শিল্ড। যে দেখা হয় আমরাও বিরোধিতা করলাম, আমাদের লোকের বিরোধিতা আমরাই করছি। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আজকে মুর্শিদাবাদের খড়গ্রামে একজন বিএলওর মৃত্যু হয়েছে, গতকালই মৃত্যু হয়েছে, সেই বিষয়টি আজকেও সামনে এসেছে। আমি একটা বিষয় জানতে চাইবো শঙ্কুদেব পণ্ডার কাছে, রাজ্য বিজেপির মুখপাত্র। এই যে একের পর এক বিএলও বা এই নির্বাচনী কাজে যারা রয়েছেন তাদের মৃত্যুর ঘটনা, যে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী দুটো চিঠিও লিখেছিলেন, কালকে তৃণমূলও গিয়েছিল, আপনারা কি মনে করেন এটা পুরোটাই সাজানো? মানে বিএলওদের অ্যাকচুয়ালি কোনো চাপ নেই?
আমি আবারও বলছি, প্রথমেও বলেছি, 100 বার জিজ্ঞেস করলে 100 বার বলবো, অধীরদার মতো সিনিয়র পলিটিশিয়ান, বোদ্ধা মানুষ, মুর্শিদাবাদ থেকে সারা দেশে রাজনীতি করেছেন, তার অন্তত এটা বোঝা উচিত যে এখানকার বিএলওদের এক্সট্রা এই প্রবলেম ফেস করতে হচ্ছে। তার কারণ এখানকার সরকার সরাসরি বিরোধিতা করছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি কোঅপারেট করব না। আমি কোর্ট অ্যান্ড কোর্ট এটা বললাম, তার কারণ উনি বলেছেন যে আমি কোঅপারেশন আফটার দ্য ইলেকশন হলে করব। তার মানে এখন করছেন না। আপনি ভেবে দেখুন, 2 জন ইয়ারোর বিরুদ্ধে কমপ্লেন হলো, এখনো পর্যন্ত এফআইআর হয়নি, ডিপার্টমেন্টাল এনকোয়ারির নামে যা তা চলছে। আচ্ছা সব ছেড়ে দিন, সব বিতর্ক আমি ছেড়ে দিলাম। একটা ইলেকশন কমিশনের অফিস, ক্ষমতা আছে কোনো বিরোধী দলের গিয়ে ওখানে বিক্ষোভ দেখাবে, বসে থাকবে, ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াবে? তৃণমূল কংগ্রেস ওখানে গিয়ে প্রতিদিন বসে থাকছে। কিন্তু এসআইআর প্রক্রিয়াটা বিএলওদের মধ্যে চাপ বাড়াচ্ছে। আসছি দাদা, আসছি। এসআইআর প্রক্রিয়া এরা দায়িত্ব 40 জন লোক মারা গেছে, 40 জন বিজেপির জন্য মারা গেছে। বিজেপি আর ইলেকশন। আচ্ছা বলি দাদা, আমি এতক্ষণ আপনাকে ডিস্টার্ব করিনি, একটু শুনে নিন, তারপর আপনার শুনবো। প্রযুক্তিগত যে সুযোগ সুবিধার অভাব রয়েছে সেটা অস্বীকার করেন। প্রযুক্তিগত অসুবিধা তো নিজেরা বলে যে ট্রেনিং দেওয়া হয়নি। রাজ্য সরকার এই যে ডেটা এন্ট্রি অপারেটরের লোক দিচ্ছে না, সার্ভারটাই তো কাজ করে। সার্ভারে তো নিজেদের লোক বসাতে যায় এরা। সাইবার শুনুন, এদের বুদ্ধি যে কথা বলছেন, আরএসএস বলছে যে এই বিএলওরা চাপ নিয়ে কাজ করছে, অস্বীকার করেন? না না, আমি তো আবার আপনি বলছেন আরএসএস ভুল বলছে। কি বলছেন? আমি টিভিতে দেখলাম যে একজন বিএলও, তার একটি, তিনি মানে শারীরিকভাবে হচ্ছেন, তার রয়েছে, তার একটি পা নেই, সেই অবস্থা মহিলা। আমি তো অবাক হয়ে দেখলাম যে তার উপরেও তিনি সমস্ত বাড়িতে পৌঁছচ্ছে। তো আমাদের উৎসাহিত করে, আমাদেরকে পজিটিভ এনার্জি দেয় এই জায়গায়, তাদের কাজ আমরা প্রশংসার দাবি রাখি। কিন্তু সেই এই প্রতিকূলতার জায়গা রয়েছে, কারণ আপনি ভাবুন তিনি ওই অবস্থায় কাজ করছেন, তাহলে ডিএম যিনি দায়িত্বে আছেন তিনি চাইলে ওনাকে অ্যাসিস্ট করার জন্য একটা লোক দিতে পারতেন, অফিসিয়াল লোক, ইলেকশন কমিশনকে বলে। তিনি তো রিটার্নিং অফিসার নাই, নন কোঅপারেশন। এই যে নন কোঅপারেশনের কথা এই যে প্রতিকূলতা তৈরি করছে। কালকে নির্বাচন কমিশনও বলেছে রাজ্যের প্রতিনিধি দলকে যে কমিশনের পক্ষ থেকে যে টাকাটা ডিসবার্স করে দেওয়া হয়েছিল বিএলওদের দেওয়ার জন্য, সেটা কেন ডিসবার্স করা হয়নি? এটা কি বলুন তো, কত লুকোনোর চেষ্টা করবে নির্বাচন, না না দেওয়া হয়নি কি হয়নি, বৈশাখ আড়াল করার চেষ্টা করবে। টাকা দেওয়া হয়নি কি হয়নি, দিয়েছেন কি জানেন? অকারণে চিৎকার করছেন। টাকা আপনি অদ্ভুত কথা, নির্বাচন কমিশন কে গার্ড করার জন্য টাকা দিয়েছেন কি জানেন? নানান ধরনের লুকোনোর চেষ্টা করে। এটা তো কমিশন বলছে, আশ্চর্য কথা। কমিশন বলছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে যে এই বিএলওদের জন্য যে ভাতাটা দেওয়ার কথা ছিল সেটা কমিশন ডিসবার্স করে দিয়েছে, রাজ্য সরকার। এইটাই নির্বাচন কমিশন মিথ্যা বলছে। আরে টাকা দেননি কেন? এই মিথ্যা কথাগুলো একটা পর একটা বলবার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ওনাদের জন্য দায়ী, ওনাদের জন্য 40 টাকা নেই তো বলতে চাই। আর আজকে এরা বলছে সাংবাদিক সম্মেলনে কেন বললো না যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা টাকা দিয়ে দিয়েছি, সেই টাকাটা দেওয়া হয়নি? আরে নির্বাচন কমিশনের টাকা সেটা তো বলেনি তো তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে গার্ড করার জন্য নির্বাচন কমিশনের জন্য মানুষ মারা যাবে, নির্বাচন কমিশনের জন্য লোক আত্মহত্যা করবে, আর নির্বাচন কমিশন সেটাকে গার্ড দেওয়ার জন্য বলছে আমরা টাকা পাঠিয়েছি। শুনুন, এদেরকে রেখে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা পসিবল না, এরা করতেই দেবে না। ইলেকশন প্রসেস হারবে বলে এখন এইসব কথা বলছে, লুটবে। এরই মধ্যে রাজ্যের যে বাকি দুটি রাজনৈতিক দল রয়েছে তাদের কাছে আমরা একে একে যাব। আমি আসবো কংগ্রেসের কাছে। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন যে এই পরিস্থিতিতে রাজ্যে যখন একটা প্রায় বাইনারির জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ বাকি দুটি রাজনৈতিক দল সাম্প্রতিক যে সমস্ত নির্বাচনগুলি দেখেছি সেখানে খুব একটা ভালো ফল করেনি। এবং আপনাদের তো অনেকদিন ধরেই বলছে বাকি তৃণমূল এবং বিজেপি যে আপনারা সাইনবোর্ডে পরিণত হয়েছেন। আমার প্রশ্ন, এই পরিস্থিতিতেও ধরুন বিরোধী দলের মধ্যে তারা বিজেপি একটা পরিবর্তন সংকল্প যাত্রা করছে, বামেরা একটা বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি নিয়েছে, আপনারা কি করছেন? না, ফল খারাপ হওয়ার জন্য বাইনারি হচ্ছে না, বাইনারির জন্য ফল খারাপ হয়েছে। যেটা বলছি, এই যে আজকে ভোটের ঠিক প্রাতকালে এই যে এসআইআর নিয়ে যে বিজেপি আর তৃণমূলের যে তরজা চলছে, যে টানাপোড়েন চলছে, ঠিক 5 বছর ফিরে যান, তৃণমূলের দুর্নীতি, অকর্মণ্যতা, ব্যর্থতা সব কিছু ছিল, সে নিয়েই ভোট হওয়ার কথা ছিল। মাঝখানে চলে আসলো কি সিএ এনআরসি,
ফার্স্ট ক্লাস, দুজনের মজা হলো, সুন্দর করে ভোট হয়ে গেল, সাম্প্রদায়িক মেরুকরণ হলো, বিভাজন হলো, তার মধ্যে দিয়ে তৃণমূলও লাভ পেলো, একদিকে বিজেপিও লাভ পেলো। তারপরে সিএনআরসির কোনো কথা শুনেছেন? শোনেননি। আবার চলে এলো ভোট, আবার তৃণমূলে সেই দুর্নীতির খাতায় আরো অনেক দুর্নীতি ঢুকেছে, আরো অনেক ব্যর্থতা অকর্মণ্যতা ঢুকেছে। সেদিকে একটা কেন্দ্র সরকার চলছে, তাদেরও ব্যর্থতা আছে, তারাও মানুষের জন্য কিছু করতে পারেনি। তাই আবার সেই ভোটের আগে আবার সেই একই কীর্তন, তার মাধ্যম দিয়ে এসআইয়ের মাধ্যম দিয়ে আসলে কি করা হচ্ছে? অনুপ্রবেশ অমুক তমুকের মাধ্যমে দিয়ে মানুষকে বিভাজন করা হচ্ছে, বিভাজিত করে এই বাইনারি পলিটিক্স করা হচ্ছে। এই জন্য এই আজকে যদি আমরা এসআইআর নিয়ে আলোচনা না করতাম, তাহলে তৃণমূলের দুর্নীতি নিয়ে আলোচনা করতাম, বিজেপির কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা অপদার্থতা নিয়ে আলোচনা করতাম। সেসব আলোচনা যাতে না করতে হয়, এটা হচ্ছে পরিকল্পিতভাবে একটা এসকেপ রুট। বেশ, কংগ্রেসের বক্তব্য শুনলাম, কিন্তু বাংলায় পরিবর্তন চেয়ে উত্তরবঙ্গে পথে বিজেপি থেকে সিপিএম। এদিনই চ্যাংড়াবান্ধায় গিয়ে সভা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তার আগে অস্থায়ী মঞ্চ বাঁধা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বাংলায় এবার রাষ্ট্রবাদী পরিবর্তন দরকার। অন্যদিকে কোচবিহার থেকে এদিনই বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম। আপনি একটা আন্তর্জাতিক স্থলবন্দর সেটাকে পুরো ব্লক করে দিয়েছেন, পুরো ব্লক করে দিয়েছেন আপনি। শুভেন্দুর সংকল্প যাত্রা উপলক্ষে চ্যাংড়াবান্ধায় তৈরি হয়েছিল অস্থায়ী মঞ্চ। এদিনই বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার জুড়ে ছিল মিছিল। আন্তর্জাতিক স্থলবন্দর যেটা আমাদের ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্যে এতটা ইম্পর্টেন্ট একটা জায়গা। তবে মঞ্চ বানানোর জন্য ট্রাক রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপির বচসা শুরু হয়। ট্রাক সরাতে বলে পুলিশ আধিকারিকরা, আপত্তি জানায় বিজেপি। শুরু হয় কথা কাটাকাটি। উত্তরবঙ্গে গিয়ে এদিন বাংলায় রাষ্ট্রবাদী পরিবর্তনের ডাক দেন শুভেন্দু। পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, দোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। তবে এদিন কলকাতা বিমানবন্দরে তিনি প্রশ্নের মুখে পড়েন। বিজেপি যত সংখ্যক ভোটার বাতিলের দাবি করছিল তা হবে না বলে এখনই ইঙ্গিত মিলছে। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটার বাদ যাবে প্রায় 1 কোটির মতো। এসআইআর এর কাজ এখনো 2 মাস বাকি আছে। 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান, আমরা ডিজিটাইজ করছি। বিজেপি যখন সংকল্প যাত্রা করছে, তখন সিপিএম শুরু করেছে বাংলা বাঁচাও যাত্রা। কোচবিহার থেকে এদিন শুরু হয় যাত্রা। 18 দিন পর তা শেষ হবে কামারহাটিতে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই গ্রাম বাংলা চষে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। তবে এই যাত্রা কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর বাদ পড়ায় উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। আমি প্রথমে আসবো এই বিষয়ে সৌম্যজিৎ রাহা, বিশিষ্ট আইনজীবীর কাছে। এই যে বাংলা বাঁচাও যাত্রা, এই যাত্রা মানে কি বার্তা দিতে চলেছে সিপিএম? এই যাত্রাটা করলেই বা মানুষের কতটা প্রত্যাশা আছে সিপিএম এর কাছে, কি মনে হয় আপনার? প্রথমে আমি বলে রাখি যে প্রশ্নটা একটা শঙ্কু প্রথমেই তুলেছে। একটা সাধারণ নাগরিক হিসেবে, আইনজীবী হিসেবে তো বটেই, যে একটা এরার ফ্রি একটা এবং রিভিশন প্রসেসটাকে ট্রান্সপারেন্ট হতে হবে, এটা হচ্ছে একটা মুখ্য দাবি। যে কোনো রাজনৈতিক দলেরই তাই হওয়া উচিত। এবং এইটা কখনোই হচ্ছে একটা টুল হিসাবে এসআইআরটাকে ব্যবহার করা যাবে না ফর দি পারপাস অফ ডিটারমাইনিং সিটিজেনশিপ। একটা জিনিস মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দল যে মামলা করেছে তাতে শঙ্কু আরো ভালো জানে, যেহেতু হচ্ছে আইনের দিকটাও ভালোই বোঝে, যে এখানে বেশ কিছু কনস্টিটিউশনাল প্রিন্সিপালস ভায়োলেটেড হয়েছে। এটা ডিসপ্রপোর্শনেট হওয়ার জন্য আর্টিকেল 14, 19, 21 ভায়োলেটেড হয়েছে, বিভিন্ন ভালনারেবল গ্রুপসকে ভায়োলেট করার জন্য। এইগুলোকে তো হচ্ছে সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছাতে হবে। এবং যে কারণে বিহার অদ্ভুতভাবে, আপনি যে কথা বলছেন, তাহলে সুপ্রিম কোর্ট এত কিছু না ভেবেই বিহারে করতে দিল এসআইআর, এবং আমাদের রাজ্যেও যে হচ্ছে এত আইন। সৌমদা এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি। সৌমদা এক সেকেন্ড। সৌমদা কোনোভাবেই এই ব্যাপারটাতে ও অবজেকশন করছে না। ওর বক্তব্য হচ্ছে যে এসআইআর প্রসেস থেকে
এনআরসি হওয়ার ক্ষেত্রে ওর অবজেকশন আছে। তো আমাদের বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার, এসআইআর এবং এনআরসি দুটো প্যারালাল প্রসেস। এনআরসি স্বরাষ্ট্র দপ্তরের করা উচিত, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, এদের রেগুলার প্র্যাকটিসে রাখা উচিত যে কারা বাইরের লোক এখানে এসে থাকছে, কারা এখানে বাবুর কাছে আমার যেটা প্রশ্ন, যে এই যে সিপিএম একটা বাংলা বাঁচাও যাত্রা করছে, সিপিএম কি মনে করে, মানে এখানে আবার রাম থেকে বামে ভোট ফিরবে, বা সিপিএম এর কাছে মানুষের প্রত্যাশা আছে এই একটা বাংলা বাঁচাও যাত্রা করে আবার খানিকটা কিছু হবে তাদের? তো হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি হচ্ছে সিপিআইএম ইনসাফ যাত্রাও করেছে, ঠিক আছে, এবং আজকে এই জায়গায় যে ইস্যুটা বা এজেন্ডাটা এসেছিল, এটা দেখতে পাবেন যে সিপিআইএম কিন্তু প্রাথমিকভাবে কোথাও এসআইআর এর বিরোধিতা করেনি, ফ্রি ফেয়ার পোলের পক্ষেই বলে এসেছে। কিন্তু যত সময় গেছে আমরা দেখেছি এটাকে একটা কোথাও পলিটিক্যালি মোটিভেটেড শুধু নয়, এইটা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে, এবং সেই মামলাতে ক্লিয়ার কাট কতগুলো জায়গা প্রশ্ন উঠে এসছে, সেই প্রশ্নগুলোকে তুলে ধরে এখন পলিটিক্যালি তো জিনিসগুলোকে সামনে নির্বাচন, আজকে যে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, ইলেকশনে একটা ইলেকট্রাল রোলস এর কন্টিনিউয়াস আপডেশন প্রসেস হতো, সেই কন্টিনিউয়াস আপডেশন প্রসেসের কিন্তু আজকে দাঁড়িয়ে ভোটের মুখে এসে এসআইআরটা কেন এত তড়িৎ গতিতে, এসআইআর কেন, এসআইআরটা ফ্রি হোক, টাইম নিয়ে হোক, কোনো বিষয় নয়, এবং মেকানিজমটা হোক এরকম প্রেসার ট্যাকটিক্স এর মতো। আবারও বলছি, বিহারে যেখানে 97 দিন, সেখানে পশ্চিমবঙ্গে 40 দিনের মধ্যে হচ্ছে এসআইআরটাকে কমপ্লিট করতে হবে। একটা হিউজ ম্যামথ টাস্ক নেওয়া হলো, এটা 1 বছর আগেও করা যেত, বিষয়টা তা নয়। তো সবাই চায় হচ্ছে মৃত ভোটারদের নাম ডিলিট হোক, যাদের ডাবল নাম আছে ডিলিট হোক, এই বিষয়গুলোর ক্ষেত্রে, বাট জেনুইন ভোটারদের, অথচ তারপরে পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে এগিয়ে রয়েছে। আসবো শঙ্কুদেব পণ্ডার কাছে। অঙ্কুর বাবু, আপনি এতক্ষণ ধরে যে আপ্রাণ কংগ্রেস এবং সিপিএম কে তাদের কর্মসূচির ব্যাপারে উৎসাহিত করবার চেষ্টা করলেন এবং তাদের কর্মসূচি নিয়ে বললেন, তাতে আমার শুধু একটাই বক্তব্য আছে যে তাদেরকে দিয়ে ভোট ভাগ করে তৃণমূলকে জেতানোর এবারে কোনো সম্ভাবনা নাই। তার কারণ এরা প্রত্যেকেই ইন্ডি জোট তৈরি করে অলরেডি প্রমাণ করেছে এরা সবই এক। তো সেই কারণে এবারে বাংলায় বাইনারিটা হবে হয় এরা নয় বিজেপি। এরা সবাই এই যে আপনি 3 জনকে বলতে দিচ্ছেন, একই অর্গানাইজেশনের 3 জন 3 মিনিট করে বলছে, আমরা পাচ্ছি হাফ মিনিট। তো ফলে এইটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বাংলার মানুষের কাছে এটা ঠিক যে এবারে ক্লিয়ার বাইনারি হয়েছে, সেই বাইনারিতে বিজেপি আর নন বিজেপি, এছাড়া আর কোনো বাইনারি নেই। এই জায়গায় এই যে সংকল্প যাত্রা করে আপনারা কি মনে করেন বাম থেকে আরো রামে ভোট আসবে? দেখুন, আমি আবারও একটা কথা বলছি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি লক্ষ্য করে দেখবেন তৃণমূল ভেঙে গেছে, তৃণমূলের নিচের তলার কর্মীরা তৃণমূলকে ভোট দেবে না। তৃণমূল তো ভোটটা লোটে, মৃত ভোটার আর লোটা ভোটার, এই দুটোর উপরে ভিত্তি করে তৃণমূল ক্ষমতায় আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করলে 21-এ এরা হেরে গেছিল, অর্ধেক জায়গা তো লুটেছে। আপনাদের দল থেকে এত এত মানুষ কেন চলে গেল সিপিএম? কোথায় চলে গেল? আপনাদের তো বিধায়ক গেছে 77 থেকে আপনাদের এখন 67 না 68? এক সেকেন্ড, আমাদের দলে এখন সিদ্ধান্ত হয়েছে যে উপরতলার এদের নেতাদের এখন অ্যাকোমোডেট করা হবে না। এটা যদি কালকে দরজা খুলে দিতেন, অন্যজন বলেছিলেন খুলে দিলে বিজেপি পার্টি নাকি উঠে যাবে, উনি আগে নিজের ঘরের দিকে আপনার কাছে প্রশ্ন করি। আমরা একটু আগেই আপনিও শুনেছেন নিশ্চয়ই, বিরোধী দলনেতার বক্তব্য শোনালাম আমরা, সেখানে বিরোধী দলনেতা খুব স্পষ্টভাবে বলেছেন রাষ্ট্রবাদী পরিবর্তন করতে হবে। এটার মানেটা ঠিক একটু বুঝিয়ে বলবেন, কি পরিবর্তন চাইছে বিজেপি? পরিবর্তন মানে কি? রাষ্ট্রবাদী পরিবর্তন। আরে অনেক এখানে অনেক যারা, শুনুন, আলটিমেটলি 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, 2011 থেকে আজ পর্যন্ত প্রায় 15 বছর ক্ষমতায় থাকতে গেল। এখানকার মুসলিম যারা, এখানকার যারা আদিবাসী মুসলিম যারা এখানে যথাযথভাবে বসবাস করেছেন, যারা লুকিয়ে চুরিয়ে গোলে ঢুকে পড়েননি, যারা আদর্শ এখানকার মুসলিম যাদের সরকারি ভাগে ভাগ বসিয়েছেন, তাদের হচ্ছে কি উন্নয়ন করেছে এরা, আমি জানতে চাই সরাসরি। রাষ্ট্রবাদী উন্নয়ন রাষ্ট্রবাদী উন্নয়নের মানে শ্রাবণ মাসে চিকেন মাটন রোল খাওয়া যাবে না, যেটা রবীন্দ্রনাথ নাকি বলেছিলেন। রাষ্ট্রবাদী মানে আমার সোনার বাংলা গাইলে আমার সোনার বাংলা আপনার অজ্ঞতাকে বিজেপির হচ্ছে যুক্তিসঙ্গত, আমার অজ্ঞতা বিষয় না, আপনি শুনে নিন, এটা বিজেপির সেটাই রাষ্ট্রবাদী। আরে মশাই, এক সেকেন্ড, আপনি না রাষ্ট্রবাদী আর ধর্মবাদী এই দুটোকে গুলিয়ে ফেলবেন না। আপনাকে রাষ্ট্রবাদী বলতে বলেছি যেখানে দেশ সবার আগে,
তৃণমূল কংগ্রেসের কাছে যেমন পার্টি আর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্ম সবার আগে, আমাদের কাছে দেশ সবার আগে। এটাই হচ্ছে, রাজস্থানে হচ্ছে, দিল্লিতে হচ্ছে। যারা যে মানুষেরা শুনেনি, যে মানুষেরা এই রাষ্ট্রকে জীবনের সর্বোপরি বলে মনে করে, রাষ্ট্রীয় সুরক্ষা প্রধান বলে মনে করে, যেখানে শুধুমাত্র নির্বাচনে জিতবার জন্য অনুপ্রবেশকারীদের এন্টারটেইন করে না, তাদের দেশের লোকের ভাগের টাকা কেটে নিয়ে লক্ষ্মীর ভান্ডার দেয় না, সেই ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদেরকে আমরা রাষ্ট্রবাদী বলে মনে করি। আমি একাধিক নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে চিনি যারা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেন, তৃণমূল কংগ্রেসের কাছে কি উত্তর রয়েছে? এটা কি বলুন তো, যারা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মূর্তি ভাঙে, আরে বাঙালির চিৎকার করতে শুরু ছবি পুড়িয়েছে, ছবি পুড়িয়েছে আপনাদের, আরে রবীন্দ্রনাথের কথা নাকি গাওয়া হয়েছিল। আমার সোনার বাংলা গাইতে দেননি, বলেছেন দেশদ্রোহী। আমার সোনার বাংলা গান করার পর আপনারা রবীন্দ্রনাথকে অপমান করেছেন, আপনারা রাজা রামমোহনকে অপমান করেছেন, আপনারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, আপনারা দেশের মনীষীদের অপমান করেছেন, বাঙালিদের অপমান করেছেন, বাংলাকে অপমান করেছেন। এই ধরনের করবেন না, আপনি আমাদেরকে বলতে দিন। আরে আপনারা দেশের মনীষীদের অপমান করছেন। রবীন্দ্রনাথের ছবি আমি একটা কথা বলছি, বাংলা আবার কি আমরাই বাংলাকে বাঁচিয়েছি, সিপিএমকে আমরা হারিয়েছি। আপনি তো তৃণমূলে ছিলেন, আপনি ভুলে যাচ্ছেন তৃণমূল কি করে লড়াই করে সিপিএমকে হারিয়েছে। ইতিহাস, দেশের রাজনীতিতে আমরা ইতিহাস তৈরি করেছি, আমাদের তো চিৎকার করছে, আমাদের তো সংখ্যা বাড়ছে। আজকে যে রাজনীতি নিয়ে আসছে আমাদের রাজ্যে, তৃণমূল কংগ্রেস বলছে তাতে আমাদের রাজ্যের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেই জন্য তৃণমূল কংগ্রেসই একমাত্র শক্তি যে শক্তিটা ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারে, সেটাই সে নির্বাচনী প্রচারে সব সময় রাখছে, গত কয়েকটা নির্বাচনে রাখছে। কংগ্রেস এখানে বিকল্প কি দিতে পারে? এটা যেটা বললেন যে বিজেপি যে এই যে সব কাণ্ড কারখানাগুলো যেসব তৈরি করছে, সেটা থেকে রাজ্যের ক্ষতি হলেও তৃণমূলেতে লাভ হচ্ছে। বিজেপি যত এই পোলারাইজেশন, কাউন্টার পোলারাইজেশন, তৃণমূলের লাভ হচ্ছে, লস হচ্ছে কার? রাজ্যের বলুন না, রাজ্যের শিক্ষা কেন্দ্র সরকার আর রাজ্য সরকার মিলে রাজ্যের শিক্ষার জন্য কি করেছে, স্বাস্থ্যের জন্য কি করেছে, এগুলো তো কোনো উত্তর না দেওয়ার জন্য এসব বাইনারি তৈরি করা। আপনারা কি মনে করেন বিজেপির অভিযোগটা সঠিক কেতন, যে বিজেপি বলছে বিএলওদের উপর যে এই যে চাপ সেটা তৃণমূলের তৈরি করা, আপনারা মনে করেন সঠিক? আমি তো বলছি এই যে বিএলওদের অবস্থা হচ্ছে একদিকে জলে কুমির ডাঙায় বাঘ, একদিকে কমিশন যাদের মাথা খাচ্ছে, একদিকে অবশ্যই তৃণমূল খাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তৎপরতা নিয়ে যে কথাটা উঠছিল, আমাদের রাজ্যের তৃণমূল বা মুখ্যমন্ত্রী কি সুন্দর এসআইআর শুরু হওয়ার আগে নেতারা বলতো আগুন লাগিয়ে দিব, হতে দেব না, তারপর সুন্দর করে হয়ে গেল শেষ লগ্নে, যখন এনআরসি সব ফাইনাল এসআইআরটা ফাইনাল হচ্ছে, আবার তখন এটা কি এই ওয়াকআপটা মেনে নেওয়ার মতো? তৃণমূল যেমন মাঠে বিরোধিতা করলো ওয়াকআপ হতে দেব না, হতে দেব না, যে মাঠে সেটিং ওয়াকআপ মেনে নিল, সিএ থেকে শুরু করে মুসলিম কি বলছে, এসআইআর থেকে শুরু করে কি বলছে, এটা কি বিচারিতার আরেক নাম হচ্ছে তৃণমূল, বাজার গরম করে। কিন্তু দেখবেন অন্যান্য রাজ্য, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে বেশি তৎপর হচ্ছে আজকে বাংলার প্রশাসন। তো মুখ্যমন্ত্রী কেন হতে দিলেন? ওখানে স্টাফ তো সব হচ্ছে রাজ্য সরকারের, বলছেন আগুন লাগিয়ে দিব, সুন্দর করে হয়ে গেল। যখন হয়ে গেল তখন শেষ লগ্নে আবার বাজার গরম করতে হবে, আজার এগুলো মেকি, এগুলো প্রতিবাদ করতে হবে। আচ্ছা, দিল্লিতে কি নির্বাচন কমিশন এতদিন ছিল না? এসআইআর এর শেষ লগ্নে কেন যাচ্ছেন? আগে কেন যাননি? এতদিন কি জাহাজ চলতো না? এগুলো সবটাই হচ্ছে ব্যাপার মানুষের একের পর এক অভিযোগ যে ওয়াকফ আপনারা মেনে নিয়েছেন, আপনারা প্রত্যেকটা যে প্রতিবাদ সেগুলো মেকি, যেখানে আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন এখানে লাগু করতে দেব না এসআইআর, সেখানে আপনারা এসআইআর এর সহযোগিতা ক্যাম্প খুলে বসে রয়েছেন, কি বলবেন? না, কথাটার অপব্যাখ্যা করবেন না।
আমরা কি বলেছি যে টাইমে এসআইআর হচ্ছে এই টাইমে এসআইআর হলে এতগুলো মানুষের প্রাণ গেছে। কি বলছেন? আগুন লেগে যাবে। আরে অদ্ভুত কথা, আপনারা কংগ্রেস আর মানুষের ক্ষতি এই যে বারবার বলে না, বারবার হারে না, এরা কি বলুন তো, এই যে করে আমি 3 থেকে 93 থেকে এই যে বুঝে ক্ষমতা নেই, দেখিয়ে দিন তো কোথায় বুথের কর্মী আছে, কোথায় হেল্প ডেস্ক করেছে, কোথায় মানুষের পাশে ছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখনো পর্যন্ত রাজ্য কমিটি গঠন হয়নি, এখনো আপনাদের বুথ স্তরের কর্মী নেই বলে আপনাদের কমিশনে গিয়ে অ্যাপিল করতে হচ্ছে যাতে অন্য ওয়ার্ডের লোক কাজ করতে পারে। কি বলবেন? আমার কথা শুনুন, আর এর কারণ আছে। অন্য ওয়ার্ডের লোককে কেন আমরা আপিল করেছি? আপনি ভাববেন না যে আমাদের লোক নেই, আপনি জানেন ভিত্তিতে ভাববো, উত্তরটা শুনতে হবে। শুনুন, এমন অনেক বুথ আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন অঙ্কুর বাবু, সেখানে যদি বুথের লোক হচ্ছে ওখানে এজেন্ট গিয়ে বসে না, তার বাড়িতে হামলা করে দেবে, তাকে খুন পর্যন্ত করে দিবে। উদাহরণ আছে। যদি পাশের বুথ থাকবে আজকেও আমরা শোনালাম বিরোধী দলনেতা বলছেন 1 কোটি লোকের নাম বাদ যাবে। আমরা দেখেছি নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে তাতে মঙ্গলবার অবধি 14 লক্ষ ছিল, আজকে সেটা 16 লক্ষের কাছাকাছি কমিশন সূত্রে। আর যেটা আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনকে আধার কর্তৃপক্ষ জানিয়ে এসেছিল এটা ম্যাক্স টু ম্যাক্স 27 লাখের আশেপাশে থাকবে বলেই তাদের ধারণা। কেউ এখনো কোনো নথি দেয়নি। 1 কোটিটা কোত্থেকে আসছে? আরে শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, 26 লক্ষের অফিসিয়াল ডকুমেন্ট এভিডেন্সটা আমরা জমা দিয়েছি গত বছর, গতবারের ইলেকশন, লোকসভা ইলেকশনের আগে। আমাদের যে অ্যাসেসমেন্ট আছে, আমাদের কাছে ডেটা এভিডেন্স সব আছে, আমরা জমা করেছি। আরও এক একটা করে লোকসভা ধরে ধরে আমরা সিডি জমা দিচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের কাছে ডকুমেন্টেশন, আমরা তো স্টাডি করেছি, আমাদের বুথ থেকে আমরা দেবো। 1 কোটি কাটা যাবে, সেটা আটকানোর জন্য উঠে যেত বিভিন্ন বিজেপি এই মুহূর্তে একবার জানি রাখি, এখনো পর্যন্ত যে সর্বশেষ তথ্য আমাদের কাছে আসছে, নির্বাচন কমিশন চিহ্নিতকরণ করেছে যাদের খসড়া ভোটার তালিকায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তেমন সংখ্যা 35,23,800। এর মধ্যে মৃত ভোটার 18,70,000, স্থানান্তরিত 11,82,000, নকল ভোটার 77,565, নিখোঁজ 3,80,000। আমি আসবো সৌম্যজিৎ রাহার কাছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, মানে এই এসআইআরটা বিরোধী রাজনৈতিক দলের জন্য অভিশাপ না আশীর্বাদ? এই প্রথম কথা হচ্ছে এসআইআর তো একটা হচ্ছে আইন মাফিক পদ্ধতি, একটা ইট ইজ লেড বাই দ্য স্ট্যাটিউট। অবশ্যই এটা একটা আইনের পদ্ধতি, কিন্তু তার জন্য লাভবান কারা হবে? আশীর্বাদ হিসেবে আসছে বিরোধীদের জন্য, কারণ বহু নকল ভোটার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, ফলে বা মৃত ভোটার রয়েছে, সেটা আপনারা কিভাবে দেখছেন? এবং একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা মিস করে যাচ্ছি যে এখানে কিন্তু হচ্ছে যেমন মৃত ভোটার এবং ডুপ্লিকেট নেমস এগুলো ইরেজ করার একটা বিষয় আছে, তেমন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বহু জেনুইন ভোটারের নামও কিন্তু বাদ পড়ছে। সেটা কিন্তু হচ্ছে তার যে অ্যাপিল প্রক্রিয়াটা, সেটাও হচ্ছে একটা আইন পরিষ্কার কথা বলছে যে তাদেরকে অপরচুনিটি অফ বিং হার্ড দিতে হবে। সেই তাদের শুনানির সুযোগটা দিয়ে সেই জায়গাটাকে ক্লিয়ার না করে আসলে তারই বোঝা যাবে যদি জেনুইন ভোটার যেমন হচ্ছে বিহারও বাদ গেছে, সেরকম এখানেও যদি জেনুইন ভোটারদের হচ্ছে কনস্টিটিউশনাল রাইট কাটেল হয়, তাহলে তো এটাকে পলিটিক্যালি মোটিভেটেডই বলতে হবে। অবশ্যই। আমি আসবো কংগ্রেসের কাছে। কংগ্রেস কিভাবে দেখছে এটা, আশীর্বাদ না অভিশাপ?
না না অবশ্যই দেখুন আশীর্বাদ অফিসার পরে কথা, আইনের কাজ আইনের মেনে হতে, কিন্তু এই যে সংখ্যা নিয়ে বলছেন 1 কোটি করতে হবে, আমরা দেখলাম যে নোটবন্দির সময় ঠিক এমনই বলে আমরা একই ব্রেন থেকে বেরিয়েছে এই নোটবন্দি আর এসআইআর ভোটবন্দি, নোটবন্দি আর ভোটবন্দি, ওখানেও বলছিল এত হবে, তারপর কি আমাদের 99.something% যা ক্যাশ ছিল সেটা ফ্লো আবার চলে এসেছে, তার মানে সেখানে যারা ক্লেম করছে এগুলো আমরা 1 কোটি করতে হবে, এরকমই তারা বোকা বানিয়েছিল আসাম বলেছিল সেখানে 19 লক্ষ মান বাদ গেছে, সেখানে 14 লক্ষ হিন্দু বাদ গেছে, তারপরে সেখানে গলার কাটা হয়ে গেছে। শুনবো। আচ্ছা আমার বক্তব্য হচ্ছে, আমি একটা লাইনেই শেষ করব, সেটা হচ্ছে যে বৈশাদারা বারবার বলছেন বা সৌম্যদা বলছেন এবং আমরা সবাই যারা ইলেকশনের স্টেক হোল্ডার তারা আমরা প্রত্যেকেই চাই যে এসআইআরটা ফ্রি ফেয়ার প্রপারলি হোক। তো এইটা করতে গিয়ে অঙ্কুরবাবু আপনি লিখে নিন, যদি সময় লাগে, একটা প্রসেস অন হয়েছে, তাতে যদি 2 মাস বেশি লাগবে, কিন্তু তৃণমূলের তাতে আতঙ্ক হচ্ছে কেন? কারণ আতঙ্ক হচ্ছে ওরা ক্ষমতায় তখন থাকবে না, তখন অন্য সাংবিধানিক যে প্রশাসনিক ব্যবস্থা আছে সেটা হয়ে যাবে। আপনি রাতে এই ভয় পেয়েছে, এই এখন ভয় পেয়েছে, এই দেখুন এই ভয় পেয়েছে, এই দেখুন চট্টোপাধ্যায় জানতে চাই এই যে আপনারা যে বিজেপি বলছে যে এসআইআর প্রক্রিয়ার জন্য আপনারা এতটা চিন্তিত কেন? এ রাজ্যে তো ধরুন অনেক দ্রুত কাজ হচ্ছে, অনেক 99.9% কাজ করে, 91% কি ভয় হয়েছে? শুনি আমি এক লাইনে বলছি যে বাংলার মাটিতে ওরা বুঝেনি যে ওরা দুর্বৃত্তরা এসে বাংলাকে দখল করতে বহিরাগত। আরে কে দুর্বৃত্ত? আর রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এই যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য এখানে চেষ্টা করে কিছু করতে পারবে না। পাড়া কমিটি আপনি দুর্বৃত্ত হচ্ছেন কাকি? বাংলার মাটি বুঝে নি লোকে জানতা বলে প্রক্রিয়া এই মুহূর্তে যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে। 12 জন অবজারভারের ভূমিকা ঠিক কি থাকে এবং সেক্ষেত্রে কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকায় আদৌ কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্টতা থাকে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এই অবজারভারদের ওপর অবশ্যই আমরাও নজর রাখবো, গণমাধ্যম নজর রাখবে। আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কেতন জয়সওয়াল, শঙ্কুদেব পণ্ডা, সৌম্যজিৎ রাহা। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।